হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে থাকছে জিআরবিটি বলো, তারপর এখানে টেট বলো, তারপর এখানে এসএসসি বলো। তো সব রকম পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, যে মৌলিক অধিকার এবং তার কর্তব্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ জিকে। তো বর্তমান ভারতে সংবিধান স্বীকৃত কয়টা আছে মৌলিক অধিকার? মনে রাখবে, 6টা আছে। কয়টা আছে? 6টা আছে। ভারতের সংবিধানে কোন কোন ধারায় সাম্য অধিকার বর্ণিত আছে? মানে এই যে সাম্য অধিকার আছে, এটা কোন কোন ধারায় বর্ণিত আছে? 14, 15, 16, 17 এবং 18 নং ধারায় কি আছে? সাম্য অধিকার বর্ণিত আছে। দুটি নিবর্তনমূলক আটক আইনের নাম লেখো। তো একটা হলো অ্যাসমা, একটা হলো টাডা। তো আমাদের জানা উচিত এই নিবর্তনমূলক আইন কি, মানে নিবর্তনমূলক আটক আইনটা কি। মানে এখানে বলা হয়েছে যে নিবর্তনমূলক আটকে গুরুতর অপরাধ করতে বাধা দেওয়ার জন্য ব্যক্তিদের গ্রেফতার করা হয়। যখন রাষ্ট্র সন্দেহ করে যে ব্যক্তিটি রাষ্ট্রের সুরক্ষার ক্ষেত্রে সংকটজনক কোনো অপরাধ করতে পারে, তখন নিবর্তনমূলক আটক আইনে গ্রেফতার করে ব্যক্তিকে বিনা বিচারে একটি সীমিত সময়ের জন্য আটকে রাখা হয়। ওকে, তো মৌলিক অধিকারের নির্দেশ না, এখানে হবে না। মৌলিক অধিকারের এটা বলতেছে নির্দেশমূলক নীতির বিরোধ বাদলে আদালত কোনটি বলবৎ করবে? তো এখানে বলা হয়েছে যে সামনে হবে যে সংবিধানে মৌলিক অধিকারের নির্দেশমূলক নীতির বিরোধ বাধলে তখন আদালত কোনটি বলবৎ হবে? এটা হবে মৌলিক অধিকার। কোন মৌলিক অধিকারকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের প্রাণশক্তি ও হৃদয় বলে অভিহিত করেছেন? এটা হলো শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারকে ডক্টর বি আর আম্বেদকর কী বলেছেন? সংবিধানের প্রাণশক্তি ও হৃদয়। কোন অনুচ্ছেদে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের কথা উল্লেখ আছে? 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা সংবিধানের 4th অধ্যায়ে অ্যাড করা হয়েছে। গান্ধীবাদী নীতিকে সুনিশ্চিত করার চেষ্টা করে এমন একটি নির্দেশমূলক নীতি উল্লেখ করো। এটা হলো রাষ্ট্র কর্তৃক কি, এটা কি, এটা হলো রাষ্ট্র কর্তৃক গ্রাম পঞ্চায়েত। কি? রাষ্ট্র কর্তৃক গ্রাম পঞ্চায়েত গঠনের নীতি 40 নং ধারায়। রাষ্ট্রে পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি সংবিধানের কোন অংশ অন্তর্ভুক্ত? 4th অংশে। সংবিধানে কত নং বা সংবিধানের যে ধারাগুলি আছে সেটি মানে কি বলবো, এখানে কিছু লেখ আছে। তো এখানে কতগুলি লেখ আছে, মানে সংবিধানের ধারা আছে, লেখ আছে, ঠিক আছে। এখানে কতগুলি লেখ আছে, মানে রিট আছে, সেটি হলো 5টি। মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তি অধিকার কোন বছরে বর্জিত হয়, মানে বাদ দেওয়া হয়? 1978 সালে। ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি কী ধরনের? প্রধানত কি? আইনগত, আলো রাজনৈতিক। কি কি কি? এটা আইনগত ও রাজনৈতিক মৌলিক অধিকারগুলি। জরুরি অবস্থায় রাষ্ট্রপতি সংবিধানের কোন মৌলিক অধিকারকে স্থগিত করতে পারবেন না? 21 নং ধারায় উল্লেখিত জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারকে। ঠিক আছে। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট সংবিধানের কোন ধারা অনুসারে লেখ জারি করে মৌলিক অধিকার বলবৎ করার ব্যবস্থা করে নিতে পারেন? 32 নং ধারায় এবং 226 নং ধারায়। ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য কোন সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত হয়? 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কত? মাত্র 11টি। হেভিয়াস কর্পাস কথা অর্থ কি? বন্দীকে সশরীরে আদালতে হাজির করতে হবে। ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্যের সঙ্গে সংবিধানের কোন ধারা যুক্ত? 51-এর ক ধারা। মৌলিক অধিকার সংবিধানের কোন অংশে লিপিবদ্ধ হয়েছে? 3য় অংশে। শুধুমাত্র ভারতীয় নাগরিকরা ভোগ করে থাকে এমন একটি মৌলিক অধিকার নাম লেখো। শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার। সংবিধানের 14 নং ধারায় বর্ণিত আইনের দৃষ্টিতে সকলে সমান, মানে সমতা নীতির একটি ব্যতিক্রম করো। স্বপদে আসীন থাকাকালীন, মানে নিজের পদে থাকাকালীন রাষ্ট্রপতি এবং রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায় না।
সংবিধানের 19(1) নং ধারায় কত প্রকার স্বাধীনতার কথা উল্লেখ হয়েছে? 6 প্রকার। আগে সম্পত্তি অধিকার ছিল, কিন্তু সেটাকে বাদ দেওয়া হয়েছে। ভারতে বিনা বিচারে আটক থাকতে পারে এমন 2 ধরনের ব্যক্তি কারা? একটা হলো শত্রু ভাবাপন্ন বিদেশি, একটা হলো নিবর্তনমূলক আটক আইনে ধৃত ব্যক্তি। তো একটু আগে আমি বলেছি যে নিবর্তনমূলক আটক আইন কী। ভারতের নাগরিকদের একটি মৌলিক কর্তব্য উল্লেখ করো। জাতীয় সম্পত্তির রক্ষা করা একটা মৌলিক কর্তব্য। সংবিধানের কত নং ধারায় নাগরিকদের ভোটাধিকার উল্লেখ আছে? 326 নং ধারায়। মৌলিক অধিকারগুলি ভারতীয় সংবিধান কোন কোন ধারায় উল্লেখিত হয়েছে? 12 থেকে 35 নং ধারায়। মৌলিক অধিকারগুলি হলো গণতান্ত্রিক জীবনধারার যথার্থ ভিত্তি। এ কথা কে বলেছেন? বিচারপতি গজেন্দ্র গাদকার। তো আজকে এখানে 26টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম। তো এই মৌলিক অধিকার থেকে আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যেগুলো আমি দিয়ে দিব। আজকে পার্ট 1-এ শুধুমাত্র 26টা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।